প্রিয় দর্শক, করোনা মহামারীকালীন এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা করোনা ভাইরাসের যে প্রভাব দেশ এবং দেশের বাইরে বিশ্বব্যাপী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন। আজকে আমাদের সাথে যুক্ত হবেন দুজন অতিথি থাকবেন। এদের মধ্যে একজন স্টুডিওতে রয়েছেন, আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জিনাত লায়লা এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ। তিনি বিভাগীয় প্রধান অবস অ্যান্ড গাইনি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব মূলত বুঝতেই পারছেন আমাদের যিনি অতিথি হিসেবে এসেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের, অর্থাৎ এই করোনাকালীন সময়ে যে মানসিক স্বাস্থ্যের উপর আমাদের প্রভাব পড়ছে সেটি কী ধরনের এবং এই প্রভাবের ভবিষ্যতে কী ধরনের পরিণতি ডেকে আনতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। পাশাপাশি প্রসূতি মায়েদের যে স্বাস্থ্য এই করোনাকালীন সময়ে তারা কতটা ঝুঁকিতে আছেন কিংবা তাদের উপর এই করোনা কী ধরনের প্রভাব ফেলছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এই করোনা ভাইরাসের যে সর্বশেষ সংক্রমণের চিত্র দেশ এবং দেশের বিশ্বব্যাপী সেই চিত্রটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। বুধবার পর্যন্ত গতকাল পর্যন্ত করোনা ভাইরাসের যে চিত্র আমরা পেয়েছি সেখানে বাংলাদেশে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন 4,552 জন এবং গতকাল শনাক্ত হয়েছেন 1,892 জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছিল 14,973টি এবং শনাক্তের হার অনেকটাই কমে এসেছে। এখন গতকাল যে শনাক্তের হার ছিল সেটি 12.64%। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন কোভিড-19-এ 3,29,251 জন, যাদের মধ্যে সুস্থ হয়েছেন 2,27,809 জন। অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশে 1 লাখ কোভিড আক্রান্ত রোগী রয়েছেন আর বাকিরা সুস্থ হয়ে গেছেন ইতিমধ্যেই। আর বিশ্বব্যাপী যে আক্রান্তের পরিসংখ্যান সেটি একটু জানিয়ে রাখি। এখন পর্যন্ত 2,77,43,029 জন এই কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন, অর্থাৎ তাদেরকে শনাক্ত করা গেছে এবং মারা গেছেন 9,01,928 জন। তো এই যে দেশ এবং দেশের বাইরের যে সংক্রমণের পরিসংখ্যান সেটি থেকে এখন পর্যন্ত যেটি আমাদের কাছে স্পষ্ট যে আসলে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ কিন্তু এখনও অব্যাহত রয়েছে। অনেক দেশে কমেছে, আবার অনেক দেশে বাড়ছে এবং বাংলাদেশের যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কমেছে। তবে এই আলোচনার শুরুতে আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি। আমরা কিছুদিন আগে অর্থাৎ মাস তিনেক আগে একটি গবেষণা হয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ। সেই জরিপে যেটি দেখানো হয়েছিল যে করোনা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন প্রায় 92% মানুষ এবং এর প্রভাবে অনিদ্রায় ভুগছেন। যারা এই জরিপে অংশ নিয়েছিলেন তাদের 72.8%ই অনিদ্রায় ভুগছেন বিষয়টি জানিয়েছিলেন এবং বিরক্ত ক্ষুব্ধ হয়েছেন 71.6% মানুষ। অর্থাৎ তারা এই করোনার কারণে অনেকটাই নিজেদের আচরণগত যে প্রভাব, বিরক্তি এবং ক্ষুব্ধতা, সেই 71.6% মানুষ জরিপে যারা অংশ নিয়েছিলেন তারা সেটি জানিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই করোনাকালীন সময়ে মানসিক স্বাস্থ্যের উপর একটি প্রভাব আছে। দেশে এবং বিদেশে অনেক জরিপ সে বিষয়ে হচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা একটু কথা বলতে চাই আমাদের সাথে যিনি রয়েছেন জিনাত লায়লা, আপনার সাথে আমরা এই জরিপের কথাটি বলছিলাম। আপনারা তো সরাসরি রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। আপনারা এই করোনাকালীন সময়ে আসলে পরিস্থিতি কি দেখছেন? আপনাদের হাসপাতালে রোগীদের সংখ্যা কীরকম কিংবা যারা ফোনে কাউন্সিলিং নিচ্ছেন সেই সংখ্যাটি কীরকম? ধন্যবাদ। এটি খুবই একটি সময়োপযোগী প্রশ্ন। এই করোনাকালীন সময়ে আমরা সারা বিশ্বব্যাপী সবাই যুদ্ধ করছি একটি অদৃশ্য শত্রু যাকে চোখে দেখা যাচ্ছে না। এই সময়ে আমরা পৃথিবীব্যাপী মানুষ কিন্তু ঘরবন্দি আছি এবং আমরা আমাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা বা এগুলো আমাদের সবই বা জীবনযাত্রা সবই কিন্তু ব্যাহত হচ্ছে। সুতরাং সার্বিক একটি প্রভাব কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে পড়ছে। শারীরিক স্বাস্থ্য তো বটেই এবং এই মানসিক স্বাস্থ্যে যেহেতু আমরা একটি সরকারি হাসপাতালে আমরা চাকরিজীবী হিসেবে আছি এবং ব্যক্তিগতভাবেও আমরা রোগী দেখে থাকি আমাদের চেম্বারে, সেক্ষেত্রে কিন্তু এই কোভিড রিলেটেড বা এই করোনা সংক্রমণকালীন সময়ে মানসিক রোগের প্রাদুর্ভাব কিন্তু অত্যন্ত বেড়ে গিয়েছে এবং এই করোনাকালীন সময়ে যে বিভিন্ন ধরনের মানসিক রোগ বা মানসিক সমস্যাগুলো আগের তুলনায় কিন্তু আমরা রোগী অনেক বেশি পাচ্ছি। যদিও অনেকেই আসতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থা বা সামাজিক দূরত্বের কারণে বা আতঙ্কের কারণে আসছেন না, কিন্তু আমরা সার্বিকভাবে কিন্তু দেখছি যে বৈশ্বিকভাবে কিন্তু আরেকটি করোনার মতো আরেকটি কিন্তু এই মানসিক রোগের মহামারীর মতো আমরা কিন্তু একটি চিত্র আমাদের সামনে আসলে চলে আসছে। বিভিন্ন ধরনের মানসিক রোগ বেড়ে গিয়েছে এবং যারা ইতিমধ্যে মানসিক রোগে ভুগছিলেন তাদেরও কিন্তু রোগের প্রাদুর্ভাবটি বেড়ে গিয়েছে এই মহামারীর সময়।
না, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু এই বিষয়ে বলেছে যে যাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে তারা যদি করোনায় সংক্রমিত হন তাহলে তারা সর্বোচ্চ চিকিৎসা পেলেও তাদের লক্ষণ বেড়ে যাবে। অর্থাৎ মানসিক স্বাস্থ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটি করোনার কারণে অনেকটাই প্রভাবিত হচ্ছে। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি একটু যেতে চাই আমাদের আরেকজন অতিথি যিনি অনলাইনে যুক্ত আছেন, ডাক্তার ফাতেমা আশরাফ। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম। আমাদের ডাক্তার জিনাত লাইলা বলছিলেন এই করোনাকালীন সময়ে মানসিক স্বাস্থ্যের কি অবস্থা। তো আপনি তো প্রসূতি মায়েদের চিকিৎসা নিয়ে কাজ করেন। প্রসূতি মায়েদের আসলে এই মানসিক স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব ফেলছে, যারা গর্ভবতী হচ্ছেন, কিংবা এই সময়টাতে তাদের ঝুঁকি কতটা, আপনার কাছে যারা রোগী আসে তাদের অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। আসলে খুবই একটি কঠিন সময় পার করছে পুরো বিশ্ব এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আপনি জানেন যে গর্ভকালীন সময় কিন্তু একটা আলাদা ঝুঁকিপূর্ণ সময় এবং গর্ভকালীন বিভিন্ন পর্যায়ে মায়েরা কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হন। একদম গর্ভের শুরু থেকেই তাদের খাবারের অরুচি, অস্থিরতা, নানা রকম মানসিক ডিপ্রেশন, মুড সুইঙ্গিং এগুলো কিন্তু হয়েই থাকে। তারপরে যখন চারিদিকের পরিবেশটা এমন যে একটা আতঙ্ক সবার মধ্যে কাজ করছে, আমরা বলবো যে ভয়টা ঠিক আছে, কারণ ভয় থেকে মানুষ কিন্তু শিক্ষা নেয় যে আমাকে কি করতে হবে। কিন্তু সে যদি আতঙ্কিত হয়ে পড়ে সে তখন পাজল হয়ে যায়। তো ইনফ্যাক্ট আমাদের দেশে যে মায়েরা গর্ভবতী হয়ে আমাদের কাছে আসছেন তাদের মধ্যে কিন্তু এই আতঙ্কটাই আমরা লক্ষ্য করছি যে তারা বুঝতে পারছেন না যে কেমন থাকবেন, বাচ্চা কেমন থাকবে, বাচ্চা এফেক্টেড হবে কিনা, কোথায় যাবেন, ডেলিভারি কি বাড়িতেই বসে থাকবেন না হাসপাতালে যাওয়াটা তাদের জন্য নিরাপদ। অনেকে কিন্তু শুধুমাত্র করোনায় এফেক্টেড হবেন সে ভয়েও হাসপাতালে আসতে চান না। তো এইরকম আতঙ্ক আসলে সবার মধ্যেই বিরাজ করছে। বিশেষ করে একটা মা যখন প্রেগনেন্ট হন তিনি কিন্তু তার নিজের জীবনের চেয়ে বাচ্চার জীবনটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। তো খুব স্বাভাবিক আসলে এই ধারণাটা আসা বা এই আতঙ্কটা কাজ করা। সেখান থেকে আমি বলবো যে আমাদের সবাইকেই মানুষকে এই তথ্যটা জানাতে হবে যে এরকম একটা সংক্রমণের মুখে দাঁড়িয়ে আমাদের আতঙ্কিত হওয়া চলবে না। আমরা ভয় পাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদেরকে প্রতিকারের রাস্তাটাকে বেছে নিতে হবে যে আমাদের মধ্যে আসলে কতটুকু ভয় হতে পারে বা এটার কি ইফেক্ট আমার শিশুর পরে আছে, আমি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা, বাচ্চাকে বুকের কাছে রাখতে পারবো কিনা। এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে খুব ভালোভাবে ইনফর্ম করা যায় আমার মনে হয় যে তাদের এই ভয়টা হয়তো বা কমে আসবে এবং সেখানে পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে এবং অবশ্যই মিডিয়া পার্সন হিসাবে আপনাদেরও অনেক রেসপন্সিবিলিটি, যেমন আজকে আপনারা ডেকেছেন সবাইকে এইটুকুই জানানোর জন্য যে আসলে তারা কি করবেন। জি, ডাক্তার ফাতেমা আশরাফ, আমি আরেকটি প্রশ্ন করতে চাই। এখন পর্যন্ত তো দেশ বিদেশে অনেক ধরনের গবেষণায় হচ্ছে, প্রসূতিকালীন মায়েদেরকে নিয়েও গবেষণা হচ্ছে। এখন পর্যন্ত কি এই ধরনের কোনো তথ্য আপনারা পেয়েছেন যে যারা গর্ভবতী মা রয়েছেন, করোনায় আক্রান্ত হয়েছেন, পরবর্তীতে তাদের যারা বাচ্চা প্রসব করেছেন সেই শিশুর মধ্যে এই করোনা কি সংক্রমিত হয়েছে কিনা? খুবই সুন্দর প্রশ্নটি। বলবো যে আসলে আমরা কিন্তু এই গবেষণাগুলোর দিকে সবসময় তাকিয়ে আছি যে নতুন কি ইনফরমেশন আসে আমাদের কাছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাতে এমন কোনো তথ্য আসেনি যে মায়েরা বেশি এফেক্টেড হচ্ছেন বা মায়ের থেকে বাচ্চা সরাসরি সংক্রমিত হচ্ছে, এরকম তথ্য কিন্তু আমাদের হাতে খুবই কম। তবে এই কথাটাও সত্যি যে যে গবেষণাটা হওয়া উচিত মায়েদেরকে ইনভলভ করে, অ্যাকচুয়ালি প্রেগনেন্ট মায়েদেরকে নিয়ে, এটা কিন্তু এথিক্যালি অ্যাপ্রুভড হয় না। সেই জন্য এবার কিন্তু অনেকগুলো অর্গানাইজেশন এরকম একটা প্রেয়ার দিয়েছেন যে তারা যেন গবেষণার সময়ে মায়েদেরকে, প্রেগনেন্ট মায়েদেরকে ইনক্লুড করেন, সঙ্গে নিয়ে গবেষণাটা করেন এবং বিশেষ করে চিকিৎসার ব্যাপারটিও এসেছে যে তাদের উপর কি ধরনের চিকিৎসা অ্যাপ্লাই করা যাবে। এটা সাধারণত এথিক্যালি পারমিশন পায় না, কিন্তু সেই প্রেয়ারটা তারা এবার দিয়েছে যেন আসে। আমাদের হাতে যতটুকু তথ্য আছে সেটা অনেকটা আগের মতোই, যে প্রেগনেন্সিতে মায়ের থেকে বাচ্চা সরাসরি, আমরা যে বলি যে মায়ের থেকে গর্ভফুলের মাধ্যমে বাচ্চার শরীরে ভাইরাসটা সংক্রমিত হওয়া, সেইটার পক্ষে খুব বেশি জোরালো যুক্তি নাই। আমি একটা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমাদের সরটি মেডিকেল কলেজ হাসপাতাল এখন কোভিড এবং নন কোভিড দুটারই চিকিৎসা দিচ্ছে। তো কিছুদিন আগে আমাদের একজন প্রেগনেন্ট মা ভর্তি ছিলেন যার কোভিড ছিল, তিনি কোভিড ইউনিটে ভর্তি ছিলেন এবং তার ডেলিভারির পরে একদিন পরে তার বাচ্চার টেস্টে নেজাল টেস্টে পজিটিভ এসছে, কিন্তু সেটা অবশ্যই প্রমাণ করে না যে সে সরাসরি মায়ের থেকে ভার্টিক্যাল মানে পেটে থাকা অবস্থায় সে এফেক্টেড হয়েছে নাকি ডেলিভারির পরে গিয়ে এফেক্টেড হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাটি একদমই সুস্থ আছে এবং সে বাসায় চলে যাওয়ার পরেও আমরা তাদের সঙ্গে টেলিফোনিক যোগাযোগ রেখেছি, এখনো পর্যন্ত কিন্তু বাচ্চার কোনো সমস্যা নাই। তো সেই জন্য আমাদের হাতে আমরা বলছি যে যে প্রেগনেন্ট আছেন সে এটা নিয়ে বেশি আতঙ্কিত হবেন না, কারণ এমন কোনো তথ্য নাই।
পাশাপাশি কিন্তু আমরা এটাও বলছি যে যেহেতু আমাদের হাতে যথেষ্ট তথ্যপাত্র নাই, যারা প্রেগনেন্ট হতে চাচ্ছেন তারা যেন এই সময়টা প্রেগনেন্ট না হয়ে একটু প্রেগনেন্ট হওয়াটা একটু পিছিয়ে দেন, পরিস্থিতিটা স্বাভাবিক হওয়া পর্যন্ত যদি সুযোগ থাকে একটু অপেক্ষা করাটা ভালো, সেটা আমরা সাজেস্ট করছি। জি, ডাক্তার ফাতেমা আশরাফ, আসলে এই করোনাকালীন করোনার সংক্রমণ কতদিন চলবে সেই বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। হয়তো আমাদেরকেও অপেক্ষা করতে হবে এই করোনা সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি একটু কথা বলতে চাই এখন আমাদের যিনি রয়েছেন স্টুডিওতে, জিনাত লাইলা, যে বিষয়টি ডাক্তার ফাতেমা আশরাফ বলছিলেন প্রসূতি মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে মানসিক স্বাস্থ্যের বিষয়টি, একজন প্রসূতি মায়ের মানসিক স্বাস্থ্য কিংবা তার সুস্থতা, তার যে গর্ভে সন্তানটি রয়েছে তার উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে আসলে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি গর্ভবতী মা যখন তিনি গর্ভধারণ করেন, আমরা কিন্তু বিভিন্ন ইসে দেখেছি বা আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার থেকেও জানি যে গর্ভকালীন সময়ে তার কিন্তু আলাদা করেই কিছু মানসিক রোগ দেখা দেয়, যেমন ডিপ্রেশন হতে পারে, তাদের মুড ডিসঅর্ডার হতে পারে, তাদের সাইকোসিস হতে পারে, অথবা প্রসব পরবর্তী সময়ে কিন্তু পোস্টপার্টাম যেটা পিরিয়ড বলি, সেই সময়ে কিন্তু কিছু গর্ভকালীন মানসিক রোগ আমরা দেখে থাকি। সুতরাং অলরেডি কিন্তু তারা ঝুঁকির মধ্যেই আছে এই গর্ভকালীন সময় কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে। আর পাশাপাশি যদি আপনার এই মানসিক রোগ যদি দেখা দেয় একটি গর্ভবতী মায়ের, সেক্ষেত্রে কিন্তু শুধু মায়ের ক্ষতি নয়, তার গর্ভের সন্তানটি এবং প্রসবের পরবর্তীতে যে শিশুটি জন্মাবে তার উপর কিন্তু একটি বিরূপ প্রভাব পড়ে। যেমন তার যদি শিশুটি গর্ভকালীন সময় যদি মায়ের মানসিক সমস্যা থাকে, মা যদি নিজের যত্ন নিতে না পারেন বা নিজের সঠিক পরিচর্যা করতে না পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটির ওজন সঠিকভাবে বাড়বে না, এক্ষেত্রে প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে, প্রিম্যাচিউর ডেথ হয়ে যেতে পারে বাচ্চার, তারপরে গ্রোথ রিটার্ডেশন হয়ে যেতে পারে। গর্ভ পরবর্তী সময়ে আবার দেখা যায় বাচ্চার উপর মানসিক বিকাশের একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে এবং মায়ের যেসব রোগ থাকে দেখা যায় যে বিভিন্ন গবেষণায় যে সেই রোগগুলো কিন্তু পরবর্তী সময়ে শিশুদের মধ্যে দেখা যেতে পারে এবং তাদের যে মানসিক ও শারীরিক বিকাশ সেটি কিন্তু একটি বাধাগ্রস্ত হতে পারে এই মানসিক রোগগুলোর কারণে। আপনি যে বিষয়টি বলছেন যে এটি সাধারণ সময়ে একজন গর্ভবতী মায়ের এই মানসিক চাপগুলো থাকে, কিন্তু এখন করোনাকালীন সময়ে তো আমরা যারা স্বাভাবিক জীবন যাপন করছিলাম তারাও অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি। সেই ক্ষেত্রে এই মানসিক স্বাস্থ্য, যারা প্রসূতি মায়েদের মানসিক স্বাস্থ্যের যে বিষয়টি, তাদেরকে মানসিক চাপ মুক্ত রাখার আসলে উপায় কি এখন? ধন্যবাদ। এটিও খুব ভালো একটি প্রশ্ন যে গর্ভবতী মায়েরা তো এমনি একটি চাপের মধ্যে থাকেন যে তাদের সন্তান প্রসব বা বিভিন্ন আনুষঙ্গিক ব্যাপার নিয়ে, এবং দেখা যাচ্ছে যে অনেক মায়েরই কিন্তু পরিবারের যে উপার্জনক্ষম আছে তাদের কিন্তু আর্থিক অবস্থাটি হয়ে গিয়েছে, এজন্য তারা আতঙ্কগ্রস্ত বা তারা বিপর্যস্ত বোধ করছেন বা তাদের কোথায় সঠিকভাবে তাদের এই ডেলিভারিটি হবে বা কোথায় তাদের মানে ব্যবস্থাটি হবে এটি নিয়ে তারা কিন্তু আতঙ্কিত। এই জন্য হচ্ছে আমরা বলবো যে তাদের পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা সবসময় তাদেরকে আশ্বস্ত করবেন এবং তাদের যে নিরাপদ ডেলিভারির যে ব্যবস্থাটি আপনারা করেছেন এটি তাকে জানান এবং কি ব্যবস্থা করেছেন অবহিত করুন, তাহলে কিন্তু সে মানসিকভাবে কিছুটা চাপমুক্ত থাকবে। এবং পাশাপাশি বলবো যে প্রয়োজনীয় যে স্বাস্থ্যবিধি যেগুলো মানা, জীবাণুমুক্ত থাকা, পরিবারের অন্যান্য সদস্যরা তার কাজের চাপটি তাকে কিছুটা কমিয়ে দিয়ে তাকে পর্যাপ্ত বিশ্রাম, সময় মতো ঘুমানো, এ ব্যাপারগুলো নিশ্চিত করুন। মানে সার্বিকভাবে আসলে তাকে চাপমুক্ত রাখার জন্য কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য অবশ্যই লাগবে এবং তাকে বিভিন্ন ধরনের আনন্দদায়ক ব্যাপারগুলোর সাথে জড়িত করুন, যেমন গান শোনা, ছবি দেখা, পাশাপাশি নিয়মিত হালকা ব্যায়াম করা বা অন্যান্য সদস্যদের সাথে গল্প করা, আত্মীয়দের সাথে যোগাযোগ করিয়ে দেয়া, বা অনেকে সামাজিক দূরত্বের কারণে তার আপনজনদের থেকে দূরে আছেন বা যেতে পারছেন না বা যোগাযোগটি বিচ্ছিন্ন আছে, নিয়মিতভাবে আজকাল অনেক সামাজিক আমাদের মাধ্যম আছে, সেই সামাজিক মাধ্যমের মাধ্যমে তাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়া যেতে পারে এবং নিয়মিতভাবে যোগাযোগটা যদি বজায় থাকে তাহলে কিন্তু তারা এই মানসিক যে দূরত্বটা বা মানসিকভাবে যে বিপর্যস্ত হয়ে যাচ্ছে বা মনোবল হারিয়ে ফেলছে এই জিনিসগুলো কিন্তু তারা আবার ফিরে পাবে। জি, অর্থাৎ স্বাভাবিক সময়ে সাধারণভাবে যে আমরা যত্নগুলো নিতাম একজন প্রসূতি মায়ের, তার চেয়ে আরো বেশি সচেতনতা এখন জরুরি করোনাকালীন সময়ে। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই ডাক্তার ফাতেমা আশরাফের কাছে। ডাক্তার ফাতেমা আশরাফ, আপনি শুনছিলেন জিনাত লাইলার কথা, তো উনি যে বিষয়টি বলছিলেন প্রসূতি মায়েদেরকে যেই যত্ন নেওয়া উচিত স্বাভাবিক সময়ের চেয়ে এখন একটু বেশি তাদের প্রতি যত্নশীল হওয়া উচিত। আমি একটু জানতে চাই এই করোনাকালীন সময় আমরা দীর্ঘ সময় অতিক্রম করেছি, সেই মার্চের পর থেকে এখন সেপ্টেম্বর মাস, এই দীর্ঘ সময়ে এই যে আমরা অনেক সিজার নিয়ে অনেক কথা হয়েছে বাংলাদেশে, সেটি আপনি নিশ্চয়ই জানেন। তো এই সময়ে আসলে এই ডেলিভারির বিষয়টি কি, সিজারের সংখ্যা কি কমেছে কিংবা বাসায় ডেলিভারি বেশি হচ্ছে?
ধন্যবাদ। অবশ্যই বাসায় ডেলিভারির সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। আমাদের যে তথ্য আছে আমাদের হাতে, তাতে আমরা দেখছি যে বাসায় ডেলিভারির সংখ্যা বেড়েছে, অ্যান্টিনেটাল চেকআপে আসার সংখ্যাটা কমেছে। এবং এই যে বাসায় ডেলিভারি হলো মানে তার অপারেশন হলো না, তার স্বাভাবিক রাস্তায় প্রসব হলো। স্বাভাবিক রাস্তায় প্রসব মানে কিন্তু স্বাভাবিক প্রসব নয়। এই কথাটা মানুষকে বুঝতে হবে যে বাড়িতে বসে ডেলিভারি হলে যে সেটা একটা নিরাপদ ডেলিভারি হচ্ছে তা কিন্তু না। সেখানে মা এবং বাচ্চা কিন্তু পার করছেন, এবং এই তথ্য আমাদের কাছে এসছে আনপাবলিশড যে একটা বড় ঝুঁকির মধ্যে কিন্তু গর্ভবতী মায়েরা ডেলিভারির সময়টাকে পার করছেন। অর্থাৎ কিনা এখানে কিন্তু ঝুঁকি বেড়েছে, বিপদ বেড়েছে, সেই কথাটা আমি বলতে চাই। তো আমি যেটা বলবো যে আসলে ডেলিভারিটা কিন্তু নিকটস্থ যে কোনো হসপিটালে গিয়ে হয় উচিত, যেখানে ডেলিভারির ফ্যাসিলিটিটা আছে। সরকারি সব হাসপাতালে কিন্তু এখন খোলা, এবং সেটা 24 আওয়ার্স ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছে। তাহলে যারা মনে করছেন যে হাসপাতালে যাওয়াটা নিরাপদ নয় বা হাসপাতালে গেলে ডাক্তার পাবো কিনা, কতগুলো ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে নিজের জীবনের ঝুঁকি বাড়ানোটা একেবারেই উচিত না। আমি প্রত্যেক গর্ভবতী মা এবং তার পরিবারকে জানাতে চাই যে ডেলিভারির সময় আসলে অবশ্যই তারা যেন হাসপাতালে আসেন। আর আরেকটা কথা বলবো, যে কথাটা আপা বলছিলেন যে গর্ভবতী মায়ের মানসিক চাপের প্রভাব বাচ্চার উপরে পড়ছে, ডেফিনেটলি এই জায়গাটাতে সবাইকে কাজ করতে হবে। এটা একটা শুধু গর্ভবতী মা একা একা মনে করবেন যে মানসিক চাপ কমাই ভালো থাকি, এটা সম্ভব না। এখানে কিন্তু তার পরিবারের যারা সদস্য আছেন, তার স্বামী বা কাছের আত্মীয় একই বাড়িতে বসবাস করেন, তাদেরকেও কিন্তু এই বিষয়গুলি বুঝতে হবে যে একটা অনাগত শিশুর সারা জীবনের শারীরিক এবং মানসিক সুস্থতার অনেকখানি অংশ কিন্তু মায়ের গর্ভকালীন সময় নিশ্চিত হয়। সেজন্য ফ্যামিলিতে একটা সাপোর্ট তৈরি করতে হবে, মায়ের খাওয়া দাওয়া পুষ্টি ঠিক রাখতে হবে, মাকে আনন্দে রাখতে হবে। আবার দেখুন, কিছু অসুস্থতা প্রেগনেন্সির সময় হয় যেটা কিন্তু একটা ভয়াবহ সমস্যা তৈরি করতে পারে। যেমন দেখুন, আমাদের দেশে এখন কিন্তু থাইরয়েডের প্রবলেম নিয়ে অনেক মা আসেন, যাদের কিনা হয়তো বা থাইরয়েডের হরমোনটা ভালো তৈরি হচ্ছে না। তো সেই যে তৈরি হচ্ছে না বা মায়ের থেকে যে শিশু এটা সরবরাহ ঠিক মতো পেলো না, বিশেষ করে প্রথম 3-4 আমি বলি 3 মাস অ্যাটলিস্ট, যে সময়টা বাচ্চা নিজের হরমোন নিজে তৈরি করতে পারে না, মায়ের উপর ডিপেন্ড করে। সেই থাইরয়েড হরমোন যদি প্রপারলি বাচ্চার শরীরে না যায়, বাচ্চার কিন্তু মানসিক যেটা সুস্থতা, ব্রেন ডেভেলপমেন্ট, হাড় ডেভেলপমেন্ট, এগুলোর উপর সাংঘাতিকভাবে এফেক্টেড হয়। তাহলে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করার কিন্তু খুব জরুরি আছে। এখন আমাদের দেশে ডায়াবেটিসের সংখ্যা বেড়েছে, প্রেগনেন্সিতেও সেটা হচ্ছে, মায়ের রক্তশূন্যতা হচ্ছে। তো সেই বিষয়গুলি মাকে চেকআপে আসা বা অ্যাটলিস্ট ঘরে থেকেও যদি মা ল্যাবরেটরির লোক ডেকে নিয়ে এসে পরীক্ষাগুলো করেন, অথবা যদি একদম যেমন ধরেন রক্তশূন্যতা পরীক্ষা করতে পারছি না কিন্তু আমি খাওয়া দাওয়ার দিকটা ঠিক রাখি, আয়রন কন্টেনিং খাবার, কলিজা, ডিম, দুধ, কাঁচকলা, কচু শাক, এইসব খাবার দাবারের দিকে নজর দিই, তাহলে কিন্তু অনেকাংশে সুস্থতা অর্জন সম্ভব। কিন্তু যেমন থাইরয়েডের কথাটা বললাম, তাহলে এরকম কিছু কিছু পরীক্ষা আছে, সেগুলো কিন্তু করতেই হবে। এগুলোও কিন্তু বাচ্চার মানসিক ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্টের সাথে, তার ইন্টেলিজেন্সের সাথে অনেক বেশি সম্পৃক্ত। সেই ক্ষেত্রে আপনি ডাক্তার ফাতেমা আশরাফ, আপনি যে বিষয়টি বলছেন যে অনেকে হাসপাতালে আসতে চান না, ঝুঁকি মনে করেন, তাহলে এই আস্থাটা তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়? আস্থাটা ফেরানোর জায়গা হচ্ছে তাদের মধ্যে সচেতনতাটা তৈরি করা, যে বাসায় থাকলে তার ঝুঁকি কি হতে পারে, বিশেষ করে যদি তার প্রসব কোনো স্কিল যার আছে, যে প্রশিক্ষিত মানুষের হাতে যদি তার ডেলিভারিটা না হয়, তাহলে মা এবং বাচ্চার জীবনের যে ঝুঁকিটা অনেক বেড়ে যায়, সেটা সম্পর্কে তাদেরকে সচেতন করা। দ্বিতীয় হচ্ছে যে যেখানে উনি আছেন সেখান থেকে হসপিটাল পর্যন্ত যাওয়ার যে ট্রান্সপোর্ট ব্যবস্থা, সেটা এমন হতে পারে ভোর রাত, মাঝরাত, যখনই সমস্যা হচ্ছে তখনই যেন উনি অ্যাভেল করতে পারে, সেই পার্টটা তার প্ল্যানিং এর মধ্যে রাখা, মানে পরিবারের পক্ষ থেকে সেই জায়গাটা সচেতন হওয়া, প্রস্তুতি রাখা। থার্ড হচ্ছে যে ইনস্টিটিউশনে উনি যাবেন, সেই হাসপাতালে যারা কর্মরত আছেন তাদের মধ্যে কিন্তু একটা খুবই ওয়েলকামিং জিনিস থাকতে হবে, যেন মা একদিন আসলে উনি যেন ঘুরে গিয়ে বলতে পারেন, হ্যাঁ হাসপাতালে আমার সার্ভিসটা ভালো হয়েছে, ডেলিভারির জন্য হাসপাতালে যাও। এই যে মানুষের মুখে মুখে কথাটা যখন প্রচার হয়, তখন কিন্তু সেটা অনেক মূল্যবান হয়ে যায়। তাহলে যে ইনস্টিটিউট তাকে সার্ভিস দিবে, তাদের প্রত্যেকটা মানুষ, আমি বলবো না যে শুধু ডাক্তার নার্স, তাদের প্রত্যেকটা মানুষ যারা কর্মরত আছেন, তাদেরকে প্রত্যেককে কিন্তু আন্তরিক সেবাটা দিতে হবে। এখন আন্তরিক সেবা দিতে চাইলেই শুধু হবে না, তাদের জন্য একটা পরিবেশ দরকার যারা সার্ভিসটা দিবেন। তাহলে তাদের পরিবেশটা ভালো রাখা, ভিড় কমিয়ে রাখা, ওখানে সামাজিক দূরত্ব মেনটেনেন্স হওয়া, ওখানে তারা যেন সঠিকভাবে একটা মায়ের পরিচর্যা করতে পারেন, সার্বক্ষণিক লজিস্টিক সাপোর্ট পাওয়া,
রিসোর্স পার্সনের সাপোর্ট পাওয়া, এই জিনিসগুলো ইনশিওর করা তখন সরকারের দায়িত্ব হবে, বা যার ইনস্টিটিউশন যদি প্রাইভেট হয় তার দায়িত্ব হবে। আবার একটা কথা চালু আছে যে হাসপাতালে গেলেই সবাই শুধু সিজার করে। বিশেষ করে আপনি হয়তো জেনে থাকবেন যে আইসিডিডিআরবির একটা গবেষণায় দেখা গিয়েছে যে বেসরকারি হাসপাতালে শতকরা ৮০% মানুষ গেলে তাদের সিজার হয়, যেটা কিনা সরকারি হাসপাতালে অনেক কম। তো তাহলে এই যে ধারণাগুলা মানুষের হয়েছে যে হাসপাতালে গেলেই সিজার হয়, তাহলে ওখানে এক্সপার্টিসটা সঠিকভাবে, এক্সপার্টিস সেবাটা সঠিকভাবে মানুষকে দেওয়া, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। যখন একটা জিনিস কি সবকিছু মিলে যখন ক্লিক করবে, অনলি দেন আমরা সবাই ভালো থাকবো। আমাদের রুগী ভালো থাকা মানে আমরা নিজেরা ভালো থাকা যারা সার্ভিস দিচ্ছি, আমাদের রুগী ভালো থাকা মানে আমাদের সোসাইটি, আমাদের ন্যাশনাল ভালো থাকা, আমাদের সবার সুস্থতা মানে আমাদের দেশের সমৃদ্ধি। তাহলে সেই জায়গাটা আসলে সবাইকে কাজ করতে হবে, যার যার জায়গা থেকে, সে রুগী হন, রুগীর আত্মীয় হন, সে চিকিৎসক, নার্স কি মিডিয়া পার্সন যেই হন, সবাইকে তার তার জায়গা থেকে কাজ করতে হবে। এবং অবশ্যই রাষ্ট্রের মনিটরিং এখানে অনেক বেশি প্রয়োজন। আপনি জানেন যে মাতৃ স্বাস্থ্য এবং সুস্থতা এবং মৃত্যু একটা অনেক গুরুত্বপূর্ণ ইন্ডেক্স আমাদের আসছে, যে 2030-এ আমরা যে এসডিজি টার্গেটের কথা বলি, যেটা কিনা টেকসই উন্নয়নের কথা বলি, সেখানকার জন্য কিন্তু মাতৃ স্বাস্থ্য এবং মাতৃ মৃত্যু এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি বলবো যে এখানে আমাদের প্রত্যেককেই অনেক বেশি নজরদারি করতে হবে এবং অনেক বেশি সার্ভিস দিতে হবে। জি, ডাক্তার ফাতেমা আশরাফ, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। এই সময়টাতে সামাজিক যোগাযোগ বাড়ানো কিংবা আত্মীয় স্বজন পরিজনদের সাথে, সেটা শুধু প্রসূতি মায়েদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই আসলে এই সময়টাতে এই যোগাযোগ রাখাটা খুবই জরুরি, যে আপনারাও পরামর্শ দিয়ে আসছেন। তো একটা বিষয় হচ্ছে যে আমরা তো যোগাযোগ, শারীরিক যোগাযোগ যেটি একের অন্যের বাসায় যাওয়া কিংবা ফিজিক্যালি যোগাযোগ করা হয়, সেটি এই সময়ে অনেকটাই কঠিন। তো আপনারা যারা সামাজিক মাধ্যমে কিংবা ফোনে যোগাযোগের পরামর্শগুলো দিচ্ছেন, একটা সময় কিন্তু ছিল আমরা যেটি দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি এক ধরনের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। তাহলে এই সময়টাতে যারা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভরশীল হচ্ছেন, এতে কি আসলে মানসিক কোনো প্রভাব পড়বে কিনা? আমরা যখন নিউ নর্মাল লাইফে ইতিমধ্যেই যাচ্ছি, সেই ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। এই প্রশ্নটি আমাদের কাছে অনেকেই আসছে যে আমাদের এই মানে করোনাকালীন সময়ে যেহেতু ঘরবন্দি আছি, আমাদের এই ইন্টারনেট বা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটি বেড়ে গিয়েছে। এটি আমরা বলতে চাই যে আসলে আগের রুটিনটি কিন্তু আমাদের ব্যত্যয় করা যাবে না। আমাদের আগে যে রুটিনে আমরা ছিলাম, সেই রুটিনটি কিন্তু আমাদের আসলে সবাইকেই মেনটেন করতে হবে। সুতরাং আমরা যে অতিরিক্ত আমরা ইসের ব্যবহার করব তা কিন্তু নয়, আমরা একটি নির্দিষ্ট সময় বেছে নিব, যে সময়টিতে আমরা শুধু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকব, বিভিন্ন তথ্য নিব বা আমরা আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে যোগাযোগ রক্ষা করব। তার মানে এই নয় যে আমরা এটাতে নির্ভরশীল হয়ে যাব, বরং আমরা বলতে চাই যে বিকল্প যে আমাদের আনন্দের ব্যবস্থাগুলো আছে ঘরে থেকেই, যেমন আমাদের ইনডোর গেমসের ব্যবস্থা আছে, গান শোনা, কেউ মিউজিক করে থাকেন বা কেউ হচ্ছে গান চর্চা নিজেরাই করে থাকেন, বা অন্যান্য অনেক শখের কাজ অনেকের আছে, বাগান করা, খেলাধুলা করা, লেখালেখি করা। আমরা বলবো যে এই সময় যেহেতু আপনারা একটু সুযোগ পেয়েছেন, সুন্দর একটি মূল্যবান সময় পেয়েছেন, এই সময়টিকে আপনারা কাজে লাগান। আপনার নিজের যে বিকশিত হবার জায়গাগুলো আছে এবং আনন্দের যে জায়গাগুলো আছে সেগুলোকে আপনারা উৎসাহিত করুন। সুতরাং এই দীর্ঘমেয়াদী প্রভাবটি যাতে না পড়ে, এটি প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা আমাদের যে আগের যে আমাদের রুটিনটি ছিল সেটিতে কিন্তু আমাদের ঠিক থাকতে হবে। সেটি কিন্তু আমাদের কোনোভাবেই আমাদের ইনডিসিপ্লিন করা যাবে না। এক্ষেত্রে আরেকটি বিষয়, এই করোনা কিন্তু একটি বড় সুযোগ করে দিয়েছে নিজের পরিবারকে সময় দেওয়ার। পরিবারে যাদের বয়স্ক মানুষ আছেন, যারা বাসায় থাকেন, বাচ্চারা যারা আছেন বাসায় থাকেন, কিংবা যারা স্কুল গোয়িং শিশুরা যারা ছিল তাদের স্কুলও বন্ধ আছে, এই যে পরিবারকে সময় দেওয়ার এত বড় একটি সুযোগ, সেটি সহসায় পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা ছিল না, যেটি করোনা করে দিয়েছে। তো এই সুযোগটাকে আসলে কতটুকু ইতিবাচকভাবে ভূমিকা রাখতে পারে একটি পরিবারের বন্ধন কিংবা মানসিক স্বাস্থ্যের উপর? হ্যাঁ, এটি তো খুবই আমাদের ভালো একটি সুযোগ, বিশেষ করে যারা কর্মজীবী বাবা মা ছিলেন, তাদের সন্তানকে তারা প্রপার সময় দিতে পারতেন না, বা একজনও হয়তো কাজ করতেন, তাদের মধ্যে আরেকজনের পর বাসার কাজের চাপ ছিল। তো এটি আমরা বলবো যে এটি খুবই সুবর্ণ সুযোগ যে আমরা পরিবারের সময়টি আমরা উপভোগ করি। শুধু একসাথে থাকা নয়, পাশাপাশি থাকা নয়, আমরা বলতে যাই যে পরিবারের সবাই মিলে একটি গুণগত সময় কাটান, যেটাকে আমরা কোয়ালিটি টাইম বলি। এই কোয়ালিটি টাইম মানে কিন্তু সারাক্ষণ একসাথে থেকে শুধু সময় কাটানো নয়, আমরা বলবো যে সুন্দরভাবে সময়টি কাটানো। এবং প্রত্যেকের জন্য, যেমন একটি পরিবারে যদি শিশু থাকে, বিভিন্ন বয়সী শিশু থাকে, প্রত্যেকটি শিশুর জন্য কিন্তু আলাদা করে আপনারা সময় দিন এবং আলাদাভাবে তাদেরকে আপনার মনোযোগ দিন।
আবার পাশাপাশি অন্যান্য সদস্য যারা আছেন তাদের জন্য ওইভাবে সময়টি বরাদ্দ করুন। আবার পরিবারে আমাদের প্রবীণ সদস্য আছেন, আমাদের বয়োবৃদ্ধ আছেন, তাদের জন্য কিন্তু সময়টি আলাদা করে রাখতে হবে এবং আনন্দজনক হয়, উপভোগ্য হয়, আমাদের জীবনের অনেক ইতিবাচক দিক থাকে বা ভালো বা সুন্দর আনন্দময় দিক থাকে, সেই দিকগুলোকে আমরা আসলে উজ্জীবিত করার চেষ্টা করি এই সময়টিকে উপভোগ করার জন্য। এবং কিছু কিছু কাজ যেমন আমরা পরিবারের কাজগুলো ভাগ করে নিতে পারি, তারপর আমরা যখন ব্যায়াম করব বা ধর্মচর্চা করব পরিবারের সবাই একসাথে হয়ে সেই কাজটি আমরা করতে পারি, বা বিভিন্ন ধরনের যে অন্যান্য সামাজিক যোগাযোগগুলো, বিভিন্ন যোগাযোগ করার মাধ্যমগুলো, সেগুলোতে আমরা যোগাযোগটা নিয়মিতভাবে রক্ষা করা পরিবারের সবাই মিলে, এই কাজগুলি করলে কিন্তু আমরা আসলে এই সময়টিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো এবং আমাদের যে পারিবারিক যে সহিংসতা বা আমাদের যে মানসিক চাপ, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখানে আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাই আপনার সাথে। আপনাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটেরই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা একটি জরিপ করেছিলেন। সেখানে যেটি তারা দেখেছেন যে শিশুদের মধ্যে করোনাকালীন সময় এক ধরনের মানে বিক্ষিপ্ততা, তাদের উদ্বেগ, উৎকণ্ঠা, অ্যাংজাইটি, সেগুলো বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই করোনায় কিন্তু সবচেয়ে ঝুঁকিতে যারা রয়েছেন, বয়সে প্রবীণ যারা, তাদের ঝুঁকিটা বেশি। তো এই যে তারা জানছেন যে তাদের ঝুঁকিটা বেশি, তারা সংক্রমিত হলে হয়তো সেটি অন্যদের উপর প্রভাব ফেলবে, তো এই যে ঝুঁকিপূর্ণ প্রবীণ এবং শিশু যাদের মধ্যে নেতিবাচক কিছু প্রভাব দেখা যাচ্ছে জরিপের বলা হয়েছে, তাদের ক্ষেত্রে আসলে সুরক্ষা দেওয়ার উপায়টা কি করোনাকালীন সময়ে? প্রথমে আমরা বলবো যে আমরা বারবার যে একটি কথাই আমরা কিন্তু প্রচার করছি যে আমরা সবাই সাবধানতা মানব, আমরা কিন্তু আতঙ্কিত হব না। আতঙ্কিত হলেই কিন্তু আমাদের শরীরে যে রোগ প্রতিরোধের সাধারণ ব্যবস্থাটি সেটি কিন্তু ভেঙে পড়বে। সুতরাং আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হই, সাবধান হই, এই কথাটি আমরা বারবার বলছি। এবং একইভাবে যারা পরিবারের তরুণ সদস্য আছেন বা কম ঝুঁকিপূর্ণ আছেন, তারা কিন্তু বাইরে গেলে বা কোথাও গেলে নিজেদের সাবধান থাকবেন এবং সাবধানতা বজায় রাখবেন, যাতে পরিবারের যারা অন্যান্য সদস্য আছেন এবং ঝুঁকিপূর্ণ সদস্য আছেন তাদের জন্য জানি আপনারা নিজেরাই ঝুঁকি বয়ে না নিয়ে আসেন। এই জন্যই বলবো যে আমরা এই সাবধানতা কিন্তু আমাদের সবাইকেই কম বেশি মানতে হবে। এবং আমরা যেটা বলছি যে শিশুরা খুব বিপর্যস্ত অবস্থায় আছে, তারা স্কুল বন্ধ হয়ে গিয়েছে, তারা তাদের প্রতিবেশীদের সাথে খেলাধুলা করতে পারছে না, বাইরে যেতে পারছে না, তাদের স্বাভাবিক তাদের ক্লাস বা রুটিন যেগুলো ছিল সেগুলো একদম এলোমেলো হয়ে গিয়েছে। কিন্তু আমি আবারও আগের মতোই বলতে চাই যে এই প্রাত্যহিক রুটিনটি কিন্তু আপনারা ব্যাঘাত হতে দেবেন না। শিশুটি যেভাবে আগে ক্লাস করতো ঠিক একইভাবে যদি অনলাইন ক্লাসের সুযোগ থাকে আপনারা সেই সুযোগটি করে দিন। যদি সেটি সম্ভব না হয়, আপনারা পিতামাতা বা অন্যান্য সদস্যরা এগিয়ে আসুন শিশুটিকে সেই রুটিনটি মেনটেন করতে। এবং এই রুটিনের মধ্যে শুধু পড়াশোনা বা মানে মানসিক চাপ থাকবে না, সের মধ্যে কিন্তু বিনোদনের কিছু ব্যবস্থাও থাকবে। এবং রুটিনটি তৈরির ক্ষেত্রে শিশুর সাহায্য নিন। সে কি চায়, সে কি পছন্দ করে, সে কিভাবে চাচ্ছে, সে ব্যাপারটিকেও ভাবুন এবং গুরুত্ব দিন। এবং পাশাপাশি হচ্ছে শুধু একজন নয় বা পরিবারের একজনের উপর না, সবাই মিলে কিন্তু এই প্রচেষ্টাটি আমাদের রাখতে হবে। আর আমি প্রবীণ বা বয়োবৃদ্ধদের ক্ষেত্রে বলবো, তাদের জন্য কিন্তু আপনারা আলাদা করে মনোযোগ দিন। তারা কিন্তু আতঙ্কিত আছে, তাদের অনেক কোমরবিড ইলনেস আছে, সেগুলো নিয়ে তারা চিন্তিত যে তাদের যদি ওই রোগগুলো বেড়ে যায় করোনার পাশাপাশি বা ওই সমস্যাগুলো হয়, কোথায় যাবেন, কিভাবে সাহায্য নেবেন, তারা আদৌ চিকিৎসা করাতে পারবেন কিনা, এগুলো নিয়ে কিন্তু তাদের অনেক মানসিক চাপ বা বিষণ্ণতা কাজ করতে পারে। তাদেরকে আশ্বস্ত করুন এবং অভয় দিন এবং তাদের পাশাপাশি থাকার চেষ্টা করুন। এবং তাদের সাবধান থাকার যে সর্বোচ্চ মাধ্যমগুলো সেগুলো তাদের, যেমন তাদের বিভিন্ন ডিভাইস তারা ইউজ করতে পারেন, চশমা, লাঠি, হুইল চেয়ার, এগুলো জীবাণুমুক্ত রাখুন। তাদের পর্যাপ্ত পরিমাণে তাদের ওষুধপত্র বা অন্যান্য খাবার বা যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা সাপ্লাই বজায় রাখুন, যাতে তারা আতঙ্কিত না হয়ে যান। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমাদের অনলাইনে যুক্ত অতিথির কাছে। ডাক্তার ফাতেমা আশরাফ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এর আগে সিজারের বিষয়ে কথা বলছিলাম, এখন একটু বলতে চাই যারা এই যে ব্রেস্ট ফিডিং যারা করাচ্ছেন শিশুদেরকে, সেই সব মায়েদের ক্ষেত্রে কতটা ঝুঁকি আছে করোনা শিশু থেকে, তাদের কাছ থেকে শিশুদের শরীরে ছড়ানোর? ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে এই ভাইরাসটি কিন্তু বের হয় না, মানে মায়ের দুধে ভাইরাসটি আসে না। সেই অর্থে মায়ের থেকে বাচ্চা অবশ্যই বুকের দুধ খেতে পারে এবং সেটা জন্মের সঙ্গে সঙ্গেই সে খেতে পারে। কিন্তু বুকের দুধের মাধ্যমে না আসলেও মা যদি অ্যাফেক্টেড থাকেন, তাহলে মায়ের কাছ থেকে সরাসরি বাচ্চার সংক্রমণের যে ঝুঁকিটা থাকে, সেক্ষেত্রে মা যদি অ্যাফেক্টেড হন, মানে মা যদি কোভিড পজিটিভ হন, তাহলে মাকে মাস্ক করতে হবে এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরে উনি বাচ্চাকে একটু সরিয়ে রাখবেন। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে নিজের যে আমরা বলি 20 সেকেন্ড সময় ধরে যে হাত ধোয়ার বিষয় আছে, শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার কাপড় পরা, এই বিষয়গুলোর দিকে তাকে কিন্তু মনোযোগ দিতে হবে। কিন্তু দুধ খাওয়ানোটা অবশ্যই প্রয়োজন,
কারণ হচ্ছে যে এই দুধটা বাচ্চার প্রথম টিকা, এই দুধটা বাচ্চার শারীরিক সুস্থতা এবং বেড়ে ওঠার জন্য অপরিহার্য। সুতরাং আমরা কোনোভাবেই মায়ের বুকের দুধ বন্ধ করব না। তবে এমন যদি হয় যে মা আসলে বুকের দুধ খাওয়ানোর মতো সুস্থ অবস্থাতেই নাই, হতে পারে যে মা কোভিড পজিটিভ আছেন, অনেক বেশি এফেক্টেড, হসপিটালাইজ, সেই ক্ষেত্রে মায়ের বুকের দুধ চেপে নিয়ে এসে বাচ্চাকে কিন্তু দূরে রেখে আত্মীয় স্বজনের মাধ্যমে সেটা বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। তার মানে দাঁড়াচ্ছে যে জন্মের পরে অন্যান্য মায়েদের মতোই কোভিড পজিটিভ মাও অবশ্যই বুকের দুধ খাওয়াবেন। অর্থাৎ এই ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা নিয়েই কাজটি করতে হবে, অন্যথায় সেই একজন মানুষের স্পর্শ থেকে যেহেতু আরেকজনের মানুষের কাছে ভাইরাস ছড়ায়, ঝুঁকিটা থাকবেই। আমি একটু আরেকটি বিষয় জানতে চাই। আমরা যেটি দেখছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন কিংবা বিশেষজ্ঞ সবাই কিন্তু বলছেন যে করোনা সহসায় যাচ্ছে না, সেটি থেকেই যাচ্ছে। সেটি কবে যাবে সেটিও বলা মুশকিল, আসলে ভ্যাকসিন কবে আসবে সেটি আরও অনেক হয়তো গবেষণা চলবে। তো এই যে আপনি কিছু অবশ্যই বিরতির আগে কিছুটা বলেছেন করণীয় সম্পর্কে, তারপর আর একটু জানতে চাই এই করোনাকালীন সময়ে মাতৃ স্বাস্থ্যের বিষয়ে আর কি কি বিষয় করণীয় উচিত, এবং যারা নবদম্পতি রয়েছেন কিংবা যারা চিন্তা করছেন তাদের আগামী প্রজন্মের জন্য, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করছি, যে যারা নবদম্পতি আছেন বা বাচ্চা নেওয়ার জন্য অপেক্ষমান, তাদেরকে আমরা সত্যিকারে এখনো বলছি, যেহেতু আমাদের হাতে যথেষ্ট তথ্য নাই, আমরা কি চাই? আমরা চাই যে বাচ্চা নিব এবং একটা সুস্থ বাচ্চা পাবো। তো যদি এই সুস্থ বাচ্চা পাওয়ার রাস্তায় কোনো জটিলতা থাকে তাহলে সেটা সাময়িকভাবে অ্যাভয়েড করা ভালো। যদি না এমন হয় যে ওই মা অনেক বেশি বয়সের দিকে চলে যাচ্ছেন, তার আসলে অপেক্ষা করার সময় নেই, ডিফারেন্ট। তাছাড়া বাকিদেরকে আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা এই সময় ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিন এবং আরো কিছুদিন অপেক্ষা করুন, যাতে পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হলে আপনি বাচ্চা নিতে পারেন। সেটা একটা। দ্বিতীয় হচ্ছে যে মায়েদের সুস্থতার জন্য আসলে কি করণীয়। আপনি দেখুন যে একটা মা যখন গর্ভবতী হন, তার এই যে 9 মাসের একটা জার্নি, এই জার্নিটা কিন্তু কখনো কখনো অনেক ঝুঁকিপূর্ণ। আমরা বলি যে প্রত্যেক প্রেগনেন্সিতেই ঝুঁকি রিস্ক আছে, এমনকি যার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে না ওনার সবকিছু ভালো, সঠিক বয়সে বাচ্চা নিয়েছে, মানে বয়সের কথা এই জন্য বললাম যে অনেক আর্লি যে বাচ্চা নেওয়া যেমন ঝুঁকি বাড়ে, একটু বেশি বয়সে বাচ্চা নেওয়াতেও কিন্তু ঝুঁকি বাড়ে। তো যাই হোক, আমরা দেখলাম যে সবকিছু ভালো, সেরকম একটা মায়েরও কিন্তু যে কোনো সময় ঝুঁকি তৈরি হতে পারে। সেটা প্রথম 3 মাসের মধ্যেও হতে পারে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে বা ডেটের আগে পানি ভেঙে গিয়েছে, মায়ের প্রেশার বেড়ে গিয়েছে, বাচ্চা ঠিক মতো পেটে বাড়ছে না, মা ঠিক মতো প্রস্তুতি নাই, খাবার দাবার ঠিক হয়নি, বিশ্রাম ঠিক হয়নি, মা অনেক বেশি মেন্টাল টেনশনে ছিলেন, নিজের যত্ন নেওয়ার সময় পাননি, এরকম নানাবিধ সংকট হতে পারে। এবং তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যখনই মায়ের কোনো ঝুঁকি হবে ঠিক সেই মুহূর্তেই মা যেন তার তাৎক্ষণিক সেবাটা পেতে পারেন। তো এই যে সেবা নিয়ে কারা অপেক্ষমান, কোথায় যেতে হবে, কি করতে হবে, ধরুন একটা মার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তার অনেক ব্লিডিং, অনেক ব্যথা, তাহলে যদি এমন হতো যে আগের থেকে ওনার ব্লাড গ্রুপটা জানা আছে এবং ওনার পরিবারের লোকেরা এই গ্রুপের যে রক্তদাতা হতে পারেন তার সাথে তাদের একটা যোগাযোগ আছে, তাহলে দেখুন সমস্যাটা হলেও কিন্তু সমাধানটাও আমার হাতেই আছে। এই যে পরিকল্পনাগুলা, প্রস্তুতিগুলা, এটা একটা পরিবার থেকে যেমন অনেক বেশি জরুরি। আমি আবারও বলবো যে আমাদের পরিসংখ্যান মতে আমাদের যে 63টা জেলা লেভেলে যেখানে 24 আওয়ার্স ইমার্জেন্সি অবস্টেটিক কোয়ালিটি সার্ভিস দেওয়ার কথা, আউট অফ 33 সেন্টার কিন্তু এখন পর্যন্ত সেই কোয়ালিটি সার্ভিসগুলো দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি রেখেছে। তাহলে মোর দেন 50% তারা কিন্তু এখনো প্রস্তুত না। তো সেই জায়গাগুলোতে আমাদেরকে আবার নর্মাল জায়গায় ফিরতে হবে এবং সেখানে আমরা যারা সার্ভিস প্রোভাইড করছি তারা কেন দিতে পারছি না, কোথায় সংকট, সেটা সমাধান করতে হবে, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এই একটু আগে যেটা আপনি বলছিলেন, আপা বলছিলেন যে মায়েদের সুস্থতার জন্য তার খাবার দাবার, পুষ্টি, সেসব নিয়েও কিন্তু মায়েরা বা পরিবার আতঙ্কে আছে। আপনি জানেন যে এই সময় কিন্তু আসলে পরিবারের আয়ক্ষম মানুষেরা সবাই সঠিকভাবে আগের জায়গাটাতে নাই। তাহলে একটা প্রেগনেন্ট মায়ের পুষ্টি যদি আমরা ঠিক রাখতে চাই, অনেককে কিন্তু সরকারি সাপোর্টের আওতায় আনতে হবে, যে শুধুমাত্র প্রেগনেন্সি কালে তিনি যেন সঠিক পুষ্টিটা সরবরাহ সঠিকভাবে পান। তো এই জিনিসগুলো নিশ্চিত করা আসলে সবার জন্যই প্রয়োজন, কারণ আমরা হয়তো এই করোনার ক্রাইসিস কাটিয়ে উঠবো, কিন্তু এর পরবর্তী ইফেক্ট গুলা যত কমিয়ে আনা সম্ভব হয় সেদিকে যদি আমরা না নজর দেই, মেবি যে আমরা একটা জেনারেশনের অনেক মেধা বা অনেক ইফোর্ট আমরা হয়তো বা লস করবো।
তো সেই জন্য বলবো যে আমাদের সবার মধ্যেই সাহস সঞ্চার করতে হবে, নিজের নিজের কর্মজায়গাতে আমাদেরকে ফিরতে হবে কর্মদক্ষতা সহ, এবং আমরা যে সার্ভিসটা মানুষকে দেওয়ার জন্য এন্টাইটেল উপযুক্ত, সেই সার্ভিসটা আমাদেরকে অবশ্যই দিতে পারতে হবে, এবং সেখানে মানুষের সহযোগিতা লাগবে। আমি যেমন ফিল করি, আমার হাসপাতালে রুগীরা যখন আসেন তাদের সঙ্গে যতগুলো অ্যাটেন্ডেন্স আসেন, তাদেরকে শিখাইতে পড়াইতে আমাদের কিন্তু সময়ের একটা ব্যাপক অংশ চলে যায়, এবং গেটের দারোয়ানরাও কিন্তু তাদের সাথে অনেক সময় বুঝিয়ে উঠতে পারেন না। তো এই সচেতনতার গুলো জায়গা থেকে যদি আমরা সবাই সচেতন হই, আজকে যেমন আমরা সামাজিক দূরত্ব মেনটেনের কথা বলছি, মাস্ক পরার কথা বলছি, এইগুলা যদি আমাদেরকে চর্চায় আনা হয়, তাহলে নিশ্চয়ই আমরা এক ধাপ এগিয়ে যাব। আমাদের সুস্থতার জন্য এই প্রত্যেকটা অংশ সমান রেসপন্সিবল বলে আমি মনে করি। জি, ডাক্তার ফাতেমা আশরাফ, আপনি এই গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ধন্যবাদ। আসলে আমাদের যে নিয়মিত চর্চা কিংবা শিক্ষা, সেইগুলোতে হয়তো এই করোনাকালীন সময়ে কিছু পরিবর্তন আনার সুযোগ রয়েছে। সেগুলো যদি আনা হয় তাহলে করোনা পরবর্তী, যেটি আপনি বলছিলেন যে করোনা পরবর্তী সময় আমাদের যে টিকে থাকার যুদ্ধ, সেটিতে আমাদের অনেকটাই সাহস যোগাবে। আমি একটু এই বিষয় নিয়ে কথা বলতে চাই জিনাত আলী আপনার কাছে। অনেকেই কিন্তু বলছেন যে এই যে করোনা মহামারী চলছে, তারপরে হয়তো একটি সেকেন্ড ওয়েভ কিংবা মানসিক স্বাস্থ্যের মহামারী, আপনি যেটি ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে সেটিও কিন্তু ঘটছে। অনেকে বলছেন যে সেটিও হতে পারে যে মানসিক স্বাস্থ্যের মহামারী, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি, যেটি আপনারা চিকিৎসকদের ভাষায় বলে থাকেন। এটি আসলে কিভাবে মোকাবেলা করা যাবে? আমরা জানি যে এই করোনাকালীন সময়ে অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকের আয় কমে গেছে, সেই বিষয়গুলো কিন্তু যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার জন্ম ইতিমধ্যেই দিয়েছে। জি, করোনা পরবর্তীতে মানে বিভিন্ন জায়গা থেকে বা গবেষণায় বা ধারণা করা হচ্ছে যে পরবর্তীতে একটি কিন্তু মানসিক রোগের মহামারীও আসতে পারে, যেহেতু আমাদের সার্বিকভাবে সবকিছু বিপর্যস্ত হয়ে গিয়েছে এই মহামারীর কারণে। সুতরাং আমাদেরকে এটি প্রতিরোধ করার জন্য কিন্তু আমাদের নিজের মনোবলটি আসলে সবার আগে ধরে রাখতে হবে, এবং আমাদের যে পরিস্থিতির সীমাবদ্ধতা সেটি কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, এবং সবসময় চেষ্টা করতে হবে আমরা যেন চাপমুক্ত থাকি, এবং অতিরিক্ত চাপ বা মানসিকই এগুলো কিন্তু আমাদের পরিহার করতে হবে। সেজন্য কিন্তু আমাদের পর্যাপ্ত ঘুম, আমাদের রুটিন মাফিক জীবন চলা, এবং হচ্ছে আমাদের যে পর্যাপ্ত পুষ্টি, সেটি কিন্তু আমাদের মানে আসলে শারীরিক দিকটি আগে আমরা দেখব, তারপরে হচ্ছে আমরা এটি আমরা যদি ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা মানসিক রোগের প্রতিরোধেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে আমরা প্রতিরোধ করার আমরা ক্ষমতা পাবো। সুতরাং এই মানসিক রোগ প্রতিরোধের জন্য আমরা কিন্তু এই যে পিটিএসডি যেটি বললেন, যদি এখনই কারো মানসিক রোগের লক্ষণ দেখা দিয়ে থাকে, আমরা বলবো আপনারা পরামর্শ নিন এবং সাহায্য নিন, এবং কোথায় কোথায় গেলে পরামর্শ পাওয়া যাবে বা কিভাবে সাহায্য পাওয়া যাবে এটি আপনারা খোঁজ খবর করুন, এবং এটি দেরি করবেন না, তাহলে কিন্তু এই রোগটি গুরুতর হয়ে যেতে পারে, এবং দেখা যায় যে পরিবারের একজন কিন্তু অসুস্থ হলে পরিবারের অন্যান্য সদস্যরাও বিপর্যস্ত হতে পারেন। সুতরাং আপনারা এটি বাড়তে দেবেন না, এবং যাতে রোগটি আর মানে কোনোভাবেই আমাদেরকে সমস্যার তৈরি না করে, সেজন্য আপনারা সচেতন হন এবং সময় মতো চিকিৎসা গ্রহণ করুন। না, এই ক্ষেত্রে আরেকটা বিষয় একটু বলতে চাই যে মানুষের মধ্যে যে আবেগ অনুভূতির যে হরমোন, আপনি নিশ্চয়ই সেটি জানেন যে এক ধরনের হরমোন নিঃসরিত হয়, যেটি আমরা কারো শারীরিক স্পর্শ, যেটি হ্যান্ডশেক বলেন, কিংবা আবেগ অনুভূতির যে বহিঃপ্রকাশটি, কাউকে জড়িয়ে ধরা, সেই বিষয়গুলো তো এখন করোনাকালীন সময়ে একেবারেই পরিবারের নির্দিষ্ট সদস্যদের বাইরে কিন্তু আমরা করতে পারছি না। সেই ক্ষেত্রে মানুষের এই হরমোনাল কোনো প্রভাব তৈরি হচ্ছে কিনা, মানে তাদের হরমোনাল কোনো পরিবর্তন? এটি আসলে মানে সময়ের মানে গবেষণা বা সময় সাপেক্ষ ব্যাপার যে আসলে এটি আমাদের প্রভাব পড়ছে কিনা, যেহেতু ভাইরাসটি নতুন, আমরা আগে থেকে এটি আসলে মন্তব্য করা আমাদের জন্য কষ্টকর হবে। সুতরাং একটি প্রভাব তো থাকতে পারে, কিন্তু আসলে এটি মানে আন্দাজ করে বলা যাবে না, এটি আসলে আমাদের মানে সঠিকভাবে গবেষণা করে আমাদের বলতে হবে। তবে আমরা কিন্তু বলছি সামাজিক দূরত্ব মানে বজায় রাখতে, আমরা কিন্তু মানসিক দূরত্ব কখনোই বজায় রাখতে বলছি না। সামাজিক দূরত্ব বজায় রাখা কিন্তু আর মানসিক দূরত্ব বজায় রাখা কিন্তু এক জিনিস নয়। আমরা কিন্তু সারাক্ষণ বলছি যে মানসিকভাবে একজন আরেকজনের কাছে থাকুন। এই মানসিকভাবে কাছে থাকলেও কিন্তু আমাদের এই হরমোনগুলো আশা করি মানে মানে সুন্দরভাবেই কিন্তু নিঃসরিত হবে, বা আমরা ওই ধরনের আমরা মানে বিপর্যস্ততাটা ফিল করব না, বা চাপটা আমরা কম হবে আমাদের। জি, আরেকটা বিষয় বলছি যে এখন যেহেতু এই করোনার সাথে অর্থনৈতিক সংকটের একটি সমস্যা আছে, আমি ইতিমধ্যেই বলছিলাম যে অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকের আয় কমে গেছে, অনেকে আয়বিহীন হয়ে গেছেন, অনেকে এক পেশাবিহীনও হয়ে গেছেন। আপনি জানেন যে ঢাকা থেকে কিন্তু অনেকে গ্রামেও ফিরে গেছেন, মানে এই করোনাকালীন সংকটের সময়ে। তো এই যে অর্থনৈতিক একটি সংকট সামনে আসছে, কিংবা বিশ্বব্যাপী একটি অর্থনৈতিক মন্দার আশঙ্কাও করা হচ্ছে, সেই ক্ষেত্রে এই মানসিক চাপ মোকাবেলার ক্ষেত্রে
এই অর্থনৈতিক দিকটিকে কতটুকু বিবেচনা করা উচিত? আমরা তো বলছি আমাদের তো খাওয়া দাওয়া করবেন, মানসিক স্বাস্থ্য সুস্থ থাকবেন, অর্থনৈতিক বিষয়টাকে কিভাবে মোকাবেলা করবেন? অর্থনৈতিক দিকটা তো আমাদের সর্বোচ্চভাবেই গুরুত্ব দিতে হবে। আমরা তো আসলে নিউ নর্মাল একটি লাইফে আমরা প্রবেশ করতে যাচ্ছি বা অলরেডি হয়তো আমরা প্রবেশ করছি। সুতরাং আমাদের সাবধানতা বা প্রয়োজনীয় যে স্বাস্থ্যগত দিক, এটি আমরা বজায় রেখে কিন্তু আমাদের কাজকর্ম কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। এটি কিন্তু আসলে আমাদের বন্ধ রাখা যাবে না, বা আমাদের সরকারও কিন্তু সে ব্যাপারে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন, বা বিভিন্ন সংস্থা বা প্রাইভেট যে এনজিও বা বিভিন্নভাবে আমাদের অর্থনৈতিকভাবে সাহায্যগুলো করছেন। যেটি যার পক্ষে যা সম্ভব হয় সেটি কিন্তু আমাদের নিতে হবে। প্লাস আমরা বলবো যে আপনারা একটি দিকে আপনাদের আয় বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আপনারা কিন্তু বিকল্প চিন্তা করুন, বা পরিবারের সদস্যদের নিয়ে আপনারা কিভাবে একটি বাজেটের মধ্যে আপনারা সবাই সুন্দরভাবে চলতে পারেন সেটি সবাই মিলে আলোচনা করুন। এবং আমাদের এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য যে আমাদের আরও বিভিন্ন যে পন্থা আছে এগুলো আমরা বেছে নিই। এবং আমরা বলবো যে আমরা বিপর্যস্ত হয়ে ভেঙে না পড়ে আমরা আসলে সামনের দিকে তাকানোর চেষ্টা করি যে আমরা কিভাবে আরো এগিয়ে যাব। সুতরাং একটি সার্বিক তো আমাদের অর্থনৈতিক প্রভাব পড়ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে পরিবারের সদস্যেরও সহযোগিতা প্রয়োজন। আমরা জানি যে উপার্জনক্ষম ব্যক্তির উপর কিন্তু একটি চাহিদার প্রভাব পরিবারের সদস্যদের দিক থেকে থাকে, তো সেই ক্ষেত্রে সবারই সেই বিষয়টি বিবেচনা করা উচিত। ডাক্তার ফাতেমা আশরাফ, আমি একটু একেবারেই শেষ প্রশ্ন নিয়ে আপনার কাছে যেতে চাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি ইতিমধ্যেই বিস্তারিত বলেছেন, তারপরে একটু জানতে চাই প্রসূতিকালীন সময়ে আপনার পরামর্শ, শেষ পরামর্শ খুব সংক্ষেপে যদি বলেন। শেষ পরামর্শ হচ্ছে যে প্রসূতিকালীন সময়ে প্রসূতির যে পরিচর্যার বিষয়টি সেটাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া, যতটা কম সম্ভব হয়তো ফেস টু ফেস চিকিৎসা উনি যেতে পারছেন না, কিন্তু যেগুলো আমাদের অনলাইন সার্ভিস চালু আছে, টেলিমেডিসিন সার্ভিস, সেটুকু উনি নিবেন এবং কম করে 4 বার অন্তত তাকে চেক আপে যেতে হবে, টিকা নিতে হবে এবং ডেলিভারিটা হসপিটালে যেই করতে হবে। আর একটা কথা আপনাদের আগের আলোচনা প্রসঙ্গ থেকে আমি একটু সুযোগ নিচ্ছি বলার, সেটা হচ্ছে যে আসলে আমরা সবাই কিন্তু খুব একটা বিপদের সময় পার করছি এবং সবাই মিলে যদি ভালো না থাকি তাহলে কেউ একা ভালো থাকবো না। সেই ক্ষেত্রে আমি বলবো যে যেখানে অর্থনৈতিক অসচ্ছলতা, চাকরি চলে যাওয়া, বেকারত্ব এই সংখ্যাগুলো বেড়েছে, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু করণীয় আছে। আমরা যদি একটা সচ্ছল ফ্যামিলির সঙ্গে একটা তারই পরিচিত, তারই আত্মীয় বা তার আত্মীয় নন, একটা অসচ্ছল ফ্যামিলিকে যদি আমরা ত্যাগ করে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে যে সচ্ছল আছেন তার সেরকম কর্মমুখরতা আছে বা তার সুযোগ আছে বলেই তিনি সচ্ছল, সেই জায়গাটা কিন্তু উনি আরেকজনকে চালিয়ে নিতে পারেন। এটা যদি সারা দেশব্যাপী এই ধরনের কর্মকাণ্ড করা যায়, আমি মনে করি যে এটাই তো দুঃসময়, এটাই তো সবচেয়ে বেশি করার সময়। সবাই যদি এগিয়ে আসে এবং নতুন কোনো কিছু ক্রিয়েটিভ চিন্তা করি, তাহলে আমাদের সবারই ভালো থাকার সুযোগ আছে। জি, ডাক্তার ফাতেমা আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং জিনাত লাইলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।